লক্ষ্মী, আর বোধহয় শেষ রক্ষাটুকু হলো না। গত 3 দিন ধরে টানা যেভাবে বৃষ্টি পড়া শুরু হয়েছে, আর একদিন যদি এভাবে বৃষ্টি পড়ে তাহলে তো আমাদের নিঃস্ব হয়ে পথে বসতে হবে লক্ষ্মী। আমিও তো সেই চিন্তাই করছি। এই ভিটেটুকু ছাড়া যে আমাদের আর কিছুই নেই। এই ভিটেটুকু যদি বন্যায় ভেসে যায় তাহলে আমরা কোথায় গিয়ে মাথা গোঁজবার আশ্রয় খুঁজবো বলো তো? আজকে 3 দিন হলো গাভীগুলোকে ঠিকমতো খাবার দিতে পারি না। বেচারাগুলো আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে, শরীরগুলো সব শুকিয়ে যাচ্ছে। গত 3 দিন ধরে ওরাও আগের মতো দুধ দেয় না। আমি শুধু কাছে গেলে আমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। না দিতে পারছি নিজেদের পেটে খাবার, না দিতে পারছি গাভীগুলোকে খাবার। এই গাভীগুলোর দুধ দিয়েই আমার মিষ্টির ব্যবসা, সেটাও না হারাতে হয় এরপর। ঘরে আর মাত্র কয়েকটা শুকনো মুড়ি আছে, সেগুলোও শেষ হওয়ার পথে। পরের দিন থেকে কি খাবো কেই বা জানে। উপরওয়ালাকে একটাবার আমাদের দিকে মুখ তুলে তাকাবেন না? তাকাবেন লক্ষ্মী, তাকাবেন। কোনো না কোনো উপায় তিনি ঠিকই বের করবেন। তোমার কথাই যেন সত্যি হয় গো, তোমার কথাই যেন সত্যি হয়। উপরওয়ালা যেন কোনো না কোনো একটা উপায় বের করে দেন। আয় গো, আমার কি হয়ে গেল, আমার সব শেষ হয়ে গেল গো। কি হয়েছে রমেশ? এখানে বসে বসে এভাবে কাঁদছিস কেন? দেখ না হরিশ, আমার মিষ্টির দোকান আর আমার ভিটে বাড়ি, আমার গোয়াল ঘর সব কিছু বন্যার জলে ভেসে গেল। আমি যে সর্বশান্ত হয়ে গেলাম, আমার তো আর কোনো কিছুই রইলো না রে হরিশ। থাম থাম, তুই একটু শান্ত হ। তুই এভাবে কান্না করিস না, আমি তো আছি নাকি? আমি তোকে যতদূর পারবো সাহায্য করবো। নে এবার একটু শান্ত হ। এই দোকানটাই তো ছিল আমার একমাত্র অবলম্বন। এখন এই দোকানটাই যদি না থাকে আমি খাবো কি, থাকবো কোথায়, চলবো কিভাবে? আপনি চিন্তা করবেন না রমেশ দাদা। আমি বলি কি, এই যে বিশাল বড় বট গাছটা ডালপালা ছড়িয়ে এত উঁচুতে দাঁড়িয়ে আছে, আপনি চাইলে তো এই বট গাছটার উপরের ডালগুলোতে একটা মিষ্টির দোকান দিতে পারেন। নির্মলা, বেশ বলেছো তো তুমি। তোমার কথাটা ফেলে দেওয়ার মতো না। টাকা পয়সা যা লাগবে তুই অত ভাবিস না। আরে আমি তোকে ধার দেব। সবার থেকে আলাদাভাবে তুই বানাবি বট গাছের উপর দোকান, মিষ্টির দোকান। ঠিক বলেছো হরিশ, বিপদের সময় বন্ধুই তো বন্ধুর পাশে দাঁড়াবে, তাহলেই না বন্ধুত্বের সম্পর্ক মজবুত হবে। কিন্তু হরিশ, আর কোনো কিন্তু করিস না তো রমেশ। এই বট গাছই হবে আজ থেকে তোর ঘর, তোর দোকান, তোর সব কিছু। ঠিকই বলেছিস তুই হরিশ, এই বট গাছের উপরেই হবে আমার দোকান, রমেশের মিষ্টির দোকান। লক্ষ্মী, এবার একটু আশার আলো দেখতে পাচ্ছি। এই বট গাছটাই আমাদের এত বড় বিপদ থেকে উদ্ধার করেছে। এই বট গাছের উপরে আমি আমার দোকান নতুন করে করতে পেরেছি, তা ভেবেই আমার আনন্দ লাগছে। আমি জানতাম উপরওয়ালা ঠিকই কোনো না কোনো একটা ব্যবস্থা করে দেবেন। শেষ আশ্রয়টুকু তিনি এভাবে কেড়ে নেবেন না। যাও যাও লক্ষ্মী, তুমি গাভীগুলোকে ভালোভাবে পেট ভরিয়ে খাওয়াও। এরপর খাঁটি দুধ দিয়ে আমি বানাবো খাঁটি দুধের ছানার মিষ্টি। হ্যাঁ হ্যাঁ, শীঘ্রই যাই আমি। মানুষকে না ঠকিয়ে সৎভাবে ব্যবসা করলে উপরওয়ালা ঠিক একদিন না একদিন ব্যবসার উন্নতি করেন। হ্যাঁ গো, তুমি ঠিকই বলেছ। দেখো দেখো, খাঁটি দুধের ছানার মিষ্টি খেতে নিচে কত মানুষের ভিড় জমেছে। আজকে যদি হরিশ না থাকতো তাহলে যে আমার কি হতো। প্রকৃত বন্ধুই তো বিপদের সময় বন্ধুকে একা ছেড়ে পালিয়ে যায় না। আমি বলি কি, যার কারণে আমাদের আজ এত আনন্দ, আমরা এত বড় বিপদ থেকে উদ্ধার হলাম, ওই হরিশ আর তার বউ নির্মলাকে একদিন আপনার হাতে ছানার মিষ্টি খাইয়ে দিলে কেমন হয়? একেবারে হক কথা বলেছ। আমি আজই যাব হরিশের বাড়িতে, সাথে নিয়ে যাব আমার নিজের হাতে বানানো ছানার মিষ্টি। হরিশ আর নির্মলাকে বটগাছের দোকানে সেরা মিষ্টিটাই চেখে দেখাবো। বেশ, তবে তাই করেন। আমি বরং যাই, আর কথা না বাড়িয়ে আপনাকে তাড়াতাড়ি দুধগুলো এনে দিই। বেলা বাড়তে চললেও মানুষের ভিড় জমে যাচ্ছে। বেশি দেরি করো না, পরে ওইদিকে আমি আবার সামলাতে পারবো না। আজকে কতদিন পরে আমি আবার ছানার মিষ্টি, নলেন গুড়ের সন্দেশ, রসগোল্লা বানাতে বসবো। আমার আমার রমেশ মিষ্টির ভান্ডার আগের মতোই সেই রমরমা হয়ে উঠবে। হরিশ, আরে ও হরিশ, বাড়িতে আছো নাকি? রমেশ দাদার গলা বলে মনে হচ্ছে। এই সময় আবার কোনো বিপদ আপদ হলো নাকি? দাঁড়াও দাঁড়াও,
আগে এত বিপদের কথা ভেবো না তো, আমি বরং আগে যাই, গিয়ে দেখি আসল ব্যাপারখানা কি। হ্যাঁ, যাও যাও, জলদি যাও। কি হলো হে রমেশ, এমন তড়িঘড়ি করে তদবির করছিস যে আমাকে হঠাৎ করে এমন দুপুর বেলায় আমার বাড়িতে কি হয়েছে খুলে বলতো। আরে দাঁড়া দাঁড়া, এত ঘাবড়ে যাচ্ছিস কেন? চিন্তা করিস না, আজকে আমি বড্ড খুশি রে হরিশ। আমার ব্যবসা আবার আগের মতো হয়েছে। আমার দোকানে আবার সবাই ছানার মিষ্টি খেতে ভিড় জমিয়েছে। আবার মাথা গোঁজবার একটা ঠাঁই হয়েছে রে। যাক রমেশ দাদা, বড্ড খুশি হয়েছি আপনার কথা শুনে। আমরা দুজন তো ঘাবড়ে গিয়েছিলাম। আরে না না, সবই হয়েছে ওপরওয়ালার ইচ্ছায়। আর তোমরা সাহায্য না করলে কিচ্ছু হতো না এর। তাই আমি আজকে নিজের হাতে ছানার মিষ্টি বানিয়ে এনেছি তোমাদের জন্য, তোমাদেরকে খাওয়াবো বলে। লক্ষ্মী আমার আজকে খুব খুশি, বলল তোমাদের দুজনকে যেন আজকে পেট ভরে ছানার মিষ্টি খাওয়াই। তাই তো নিয়ে আসলাম। এই নাও ধরো। দাদা, আপনি আবার কষ্ট করে এগুলো আনলেন কেন? আচ্ছা দাদা, দিন, আমরা নিশ্চয়ই খাবো। আরে না না, কিসের কষ্ট? তোমরা আমার যে উপকার করেছো আমি তোমাদের কাছে কৃতজ্ঞ। কি যে বলিস তুই রমেশ, আমরাই তো একজন আরেকজনের বিপদে ঢাল হয়ে দাঁড়াবো। ঠিক আছে। সাবধানে বাড়ি যাস, আর নিজের খেয়াল রাখিস। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তুইও নিজের খেয়াল রাখিস। এদিকে আয় শোন, আজকে রাতেই যখন রমেশ, ময়রা আর তার বউ লক্ষ্মী সবাই ঘুমিয়ে পড়বে, ঠিক তখনই তুই আর আমি মিলে ওর গোয়াল ঘর থেকে গাভী দুটোকে চুরি করে আনবো, আর তার সাথে দোকানটাকে লন্ডভন্ড করে দিয়ে সমস্ত মিষ্টি নষ্ট করে দেব। ঠিক বলেছেন দাদাবাবু, একদম ঠিক হবে, ওর একদম উচিত শিক্ষা হবে। কিন্তু শোন, কোনো কাক পক্ষীটি যেন টের না পায় যে এ কাজটি আমি আর তুই করেছি। খুব সাবধান। আপনি চিন্তা করবেন না দাদাবাবু, আপনি এই দায়িত্ব আমার উপর ছেড়ে দিন। কোনো কাক পক্ষী কেন, হ্যাঁ, আমার বাম হাতও জানবে না ডান হাতের খবর। এবার বুঝবে রমেশ, ময়রা, আমার মুখে মুখে তর্ক করবার শাস্তি কতটা ভয়ানক হতে পারে। আজ্ঞে দাদাবাবু, দিদিমা যদি কোনো কিছু টের পেয়ে যায়, মানে গাভীগুলো কোত্থেকে এনেছি, তাহলে কি বলবো? ও তুই আমার উপর ছেড়ে দেনি, তাই তো দিদিমাকে আমি বুঝিয়ে নেব। দরকার হলে বলবো গাভীগুলো চৌরাস্তার হাট থেকে কিনে এনেছি। তুই শুধু মন দিয়ে আজকে রাতের কাজটা করবি, বুঝলি? হ্যাঁ দাদাবাবু, আপনি এ নিয়ে কোনো চিন্তাই করবেন না, আমার উপর ছেড়ে দিয়ে আপনি নিশ্চিন্ত থাকুন। কি গো, কি হলো? হরিশের বাড়িতে যাওয়ার সময় এত হাসি খুশি ভাবে গেলে, আর আসার সময় এমন মুখখানা এত ভার হয়ে আছে কেন তোমার? আর বলো না, ছিলাম তো হাসি খুশি, কিন্তু আসবার পথে হরিপদ দাদার দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় দাদা আমাকে দাঁড় করিয়ে নানান কথা শোনায়। শুনি তো, এ আবার তোমাকে কি বলেছে যে কথা শুনে তোমার মুখখানা এত ভার হয়ে গেল? আমি যার কোনো উপায় না পেয়ে এই বট গাছের উপরে মিষ্টির দোকান খুলে বসেছি, সে তা দিয়ে আমাকে নানান কথা শুনিয়েছে। সাথে তার দোকানের নিতাই, সে তো আমাকে যাচ্ছে তাই ভাবে অপমান করলো। আমার দোকান নাকি ধপাস করে একদিন মাটিতে পড়ে লণ্ডভণ্ড হয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি আরো অনেক কথা। ও, তাহলে এই কাহিনী? তুমি এগুলোর জন্য মুখ ভার করে আমার সামনে বসে আছো? বুঝলে, এগুলো সব হলো হিংসা। আমাদের উন্নতি ওদের সহ্য হচ্ছে না, তাই তোমাকে নিয়ে, তোমার এই দোকান নিয়ে ওদের এত মাথা ব্যথা। কিন্তু লক্ষ্মী, চিন্তা তো হয় বলো, যদি হরিপদ দাদার কথাই সত্যি হয়, কোনো একদিন যদি ধপাস করে আমার দোকানটা ভেঙে মাটিতে পড়ে যায়, তখন আমরা কি করব, কোথায় যাব? আমাদের যে আর কিছুই নেই। শোনো, আমরা সৎভাবে সৎ পথে ব্যবসা করব, মানুষকে ঠকাবো না, কাউকে হিংসা করব না, মন দিয়ে নিজেদের কাজ করব, মিষ্টি বানাবো। সেই মিষ্টি মানুষ হাড়ি ভরে আমাদের দোকান থেকে নিয়ে যাবে। তুমি এত কিছু ভেবো না তো। তুমি ঠিকই বলেছ লক্ষ্মী। আমার আর ভাবনা চিন্তা করলে হবে না, দুশ্চিন্তা যেন মাথা থেকে বের হয় না। হ্যাঁ, হয়েছে, আর দুশ্চিন্তা করতে হবে না। রাত হয়েছে অনেক, এখন সবকিছু গুছিয়ে আলোটা নিভিয়ে তুমি শুয়ে পড়ো তো দেখি, কাল আবার সকাল সকাল উঠতে হবে। তুমিও শুয়ে পড়ো লক্ষ্মী, কালকে আবার সকাল সকাল উঠে তোমাকেও গাভীগুলোর থেকে দুধ দোয়াতে হবে। হ্যাঁ, শুয়ে পড়ি। হায় হায়, কি সর্বনাশ হয়ে গেল গো! আমাদের এত বড় সর্বনাশ কে করলো? আমাদের এখন কি হবে গো? আমাদের সর্বশান্ত করে চলে গেল রে, আমাদের আর কিছুই অবশিষ্ট রাখলো না। আমাদের যে এবার পথে বসতে হবে গো গিন্নি।
কিরে, কি হলো রমেশ? তোর আবার কি হলো? বসে বসে এখানে কান্নাকাটি করছিস কেন? হরিদাদা, হরিদাদা দেখো না, গতকাল রাতে কারা যেন আমার দোকানে এসেছিল। আমার দোকানে সব কিছু লণ্ডভণ্ড করে দিয়েছে, সব মিষ্টি ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিয়েছে। আর যাওয়ার সময় আমাদের গোয়ালের গাভী দুটোকেও সাথে করে নিয়ে গেছে। আমাদের সেই সম্বলটুকু আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে। এখন আমাদের কি হবে? আমাদের যা কিছুই নেই। রাতের বেলায় তোমাদের এই বট গাছের দোকানে কেই বা আসবে বলো? কার এত শখ জেগেছে রাতের বেলায় এত বড় বট গাছ বেয়ে মিষ্টির দোকানে গিয়ে সবকিছু লন্ডভন্ড করবার? আমার কি মনে হয় জানিস রমেশ, তোর এত বড় বট গাছ মিষ্টির ক্ষুধা সহ্য করতে না পেরে তোর সকল মিষ্টি গুঁড়ো গুঁড়ো করে দিয়ে খেয়ে ফেলেছে, বুঝলি? আর গাবিগুলো মনে হয় তোমার এই বট গাছের নিচে থাকতে না পেরে কারোর গোয়াল ঘরে পালিয়ে গেছে। এসব কি বলছেন দাদামশাই? আজ আমাদের এই দুর্দিনে আপনারা আমাদের সাহায্য করার বদলে আমাদের নিয়ে মজা করছেন। আমাদের এই দুর্দিনে কেউ কি নেই যে আমাদের সাহায্য করবে, আমাদের পাশে এসে দাঁড়াবে? হে ওপরওয়ালা, তুমি এটা আমাদের কোন পাপের শাস্তি দিলে ওপরওয়ালা? কই গো, কোথায় গেলে? শিগগিরই একবার এদিকে আসো তো। কি হয়েছে? কি এত তড়িঘড়ি করে ডাকছো কেন? কি হয়েছে কি? আমাদের গোয়ালে এই নতুন গাভী দুটো কোত্থেকে এলো? এই গাভী দুটো তো আমাদের নয়। বাকি যে 3টে গাভী আছে ওগুলো আমাদের, কিন্তু এই দুটো গাভী তো আমাদের নয়। এগুলো এখানে আসলো কিভাবে? আরে গিন্নি, গতকাল রাতে গিয়েছিলাম চৌরাস্তার গরুর হাটে, তখন সস্তায় এই দুটো গাভী আমি কিনে এনেছি। ভাবলাম আরো দুটো গাভী হলে দুধ বেশি পাবো, মিষ্টি বেশি বানাতে পারবো, লাভ হবে ভালোই। কই, তুমি তো আমাকে যে কিছু বললি না? সকাল সকাল আমি তো দেখে অবাক হয়ে গেলাম। এই গাভী দুটো আমার গোয়ালে কি করছে? কি গো দিদি, শুনেছো? রমেশ দাদার বাড়িতে সে কি কাণ্ড! কেন, কি হয়েছে? রমেশের আবার কি হয়েছে? ও তো দিব্যি চলছিল। কাল রাতে কারা যেন ওর বটগাছের দোকানে উঠে গিয়ে ওর বানানো মিষ্টিগুলো গুঁড়ো গুঁড়ো করে দিয়েছে, ওর দোকান লন্ডভন্ড করে দিয়েছে। আর যাওয়ার সময় ওর গোয়াল ঘরে দুটো গাভী ছিল, ওই গাভীগুলোকে চুরি করে নিয়ে গেছে। ওমা, সে কি কাণ্ড! এত বড় অধর্মের কাজ কে করলো? এই গাভী দুটো তো রমেশ দাদার গাভীগুলো। এখানে কি করছে? এবার আমি বুঝতে পারছি আসলে গতকাল রাতে কি হয়েছিল। আচ্ছা আচ্ছা শর্মিলা দিদি, আমি তবে যাই। বাবু মশাই, বাবু মশাই, শিগগিরই বাইরে বের হন, সর্বনাশ হয়ে গেছে। গেল গেল সব গেল, সব গেল। কি হয়েছে নিতাই? সকাল সকাল এত চেলামচেলি করছিস কেন? কি তোর কেন কাণ্ড কারখানা নাই নাকি? বাবু, বাবু, আমাদের মিষ্টির দোকানে কোত্থেকে জানো এতগুলো পিঁপড়ে দলে দলে এসে হাজির হয়ে গেছে। আমাদের সব মিষ্টি নষ্ট করে দিয়েছে বাবু। বাবু, আমাদের সব সন্দেশ ছানার ভেতরে শুধু পিঁপড়ে আর পিঁপড়ে বাবু। হায়রে হায়রে, কি বলছিস তুই এগুলো নিতাই? চল চল, শিগগিরই চল। ও মা গো, এ কি হলো? এদিকে আসো, একবার দেখে যাও তোমার গাভীরে কি হয়ে গেল। বাবু, গাভীটা তো আর বেঁচে নেই। এগুলো কি হয়ে যাচ্ছে আপনার সাথে? আপনার তো সবকিছু শেষ হয়ে যাচ্ছে। শর্মিলা দিদি, এই গাভীগুলো রমেশ দাদার গাভী ছিল, যেগুলো গতকাল রাতে চুরি হয়ে গিয়েছে। আমি ওই দিন দেখেই চিনে গিয়েছিলাম। নিতাই, আমি বুঝতে পেরেছি এসব কিছু আমার পাপের শাস্তি রে। একদিনের ভেতর ওপরওয়ালা আমাকে আমার কর্মফল দিয়ে দিয়েছেন। কি করলে তুমি? কেন এত বড় ক্ষতি করলে রমেশের? পরের ক্ষতি করে নিজের কখনো ভালো থাকা যায় না। এখনই তুমি রমেশের কাছে গিয়ে মাপ চাবে আর সব কিছুর ক্ষতিপূরণ দেবে। গিন্নি, তুমি ঠিকই বলেছ, আমি আমার ভুল বুঝতে পেরেছি গো। আমি এখনই যাচ্ছি রমেশের কাছে। বাবু, আমিও যাব আপনার সাথে। আমিও এক দোষে দোষী, আমিও আপনার সমান অপরাধী। আমাকেও নিয়ে চলুন বাবু। আরে নিতাই, আয়, তুইও চল। রমেশ ভাই, রমেশ ভাই, আছো নাকি? এইদিকে একবার এসো দেখি। কে? ও
ওমা, হরিপদ দাদা নাকি? তা কি হয়েছে দাদা, আপনাকে এত বিচলিত দেখাচ্ছে কেন? রমেশ, আমি তোর সাথে অনেক অন্যায় করেছি, তোর অনেক বড় ক্ষতি করেছি আমি। সেদিন আমি তোর উপর ক্ষেপে গিয়ে সে রাগ মেটানোর জন্য তোর দোকান তছনছ করে দিয়েছি রে। তোর গাভী দুটোকে চুরি করে নিয়ে গিয়ে আমি গোয়াল ঘরে রেখেছি। রমেশ দাদা, তোমার উপর প্রতিশোধ নিতে গিয়ে আমরা এত বড় অন্যায় করে ফেললাম তোমার সাথে। তাই বোধহয় আজকেও পরলা আমাদেরকে আমাদের কুকর্মের শাস্তি দিয়েছে, আমাদেরকে বুঝিয়েছে প্রত্যেক মানুষকে তাদের কর্মফল ভোগ করতে হয়। আপনারা আমাদের উপর প্রতিশোধ নিতে গিয়ে আমাদের সে সম্বলটুকু কেড়ে নিলেন। আজ আমাদের আর কিছুই রইল না। রমেশ, আমি আমার করা সকল অন্যায়ের জন্য হাত জোর করে তোর কাছে ক্ষমা চাচ্ছি। তোর যতখানি লোকসান আমি করেছি তার সবটার ক্ষতিপূরণ আমি তোকে দিয়ে দেব। তুই আবার নতুন করে তোর মিষ্টির দোকান শুরু করবি, আবার সযত্নে গাভীগুলোকে লালন পালন করবি। আমাকে মাফ করে দে, আমি আমার ভুল বুঝতে পেরেছি রে। হ্যাঁ রমেশ দাদা, তুমি আমাদেরকে আমাদের ভুল শোধরানোর একটা সুযোগ দাও, আর কোনোদিন আমরা মানুষের ক্ষতি করব না। হরিপদ দাদা, তুমি যে তোমার ভুল বুঝতে পেরেছো এটাই আমার কাছে অনেক খুশির ব্যাপার। আমি তোমাকে মাফ করে দিলাম, আর কখনো কারো ক্ষতি করো না গো। এত বড় অন্যায় করবার পরও যে তুই আমাকে ক্ষমা করে দিলি, এতেই বোঝা যায় তোর মন কত বড়। আজকে থেকে আমার আর তোর মধ্যে কোনো হিংসা থাকবে না। ক্ষমা করা যে মহৎ গুণ, তুই আবার তা প্রমাণ করে দিলি রমেশ।